৪০০ বছরের পুরনো গোবিন্দ মন্দির। ১৫০ বছর পূর্বে নির্মিত ভবনে ইন্দো-ইউরোপীয় আভিজাত্যের ছোঁয়া। দর্শক, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান পুঠিয়া রাজ পরগনার অন্তর্ভুক্ত পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহী শহর থেকে পুঠিয়ার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন ও বিমানযোগে রাজশাহীতে এসে এই পুঠিয়া রাজবাড়ি ঘুরে যেতে পারেন খুব সহজে। রাজশাহী থেকে বা ঢাকা থেকে রাজশাহীগামী বাসে আপনাকে নামতে হবে পুঠিয়ার এই স্থানটিতে। এখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে খুব সহজেই চলে আসতে পারেন মাত্র ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত পুঠিয়া রাজবাড়িতে। হ্যাঁ দর্শক, এরই মধ্যে আমরা চলে এসেছি পুঠিয়া রাজবাড়িতে। রাজবাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর জাদুঘর হিসেবে ব্যবহার করে আসছে। এর মূল ফটকে রয়েছে রাজবাড়ির ইতিহাস সম্বলিত একটি বিশাল সাইনবোর্ড। সামনে সুবিশাল একটি মাঠ নিয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকা ভবনটি মূলত ৫ আনি জমিদার বাড়ির মূল ভবন। আজকে আমরা এই রাজবাড়িটি ঘুরে দেখব এবং এর ইতিহাস সম্পর্কে জানব। পাঁচ আনি রাজ্যের রাজা ছিলেন পরেশ নারায়ণ ও তার স্ত্রী মহারানী হেমন্ত কুমারী দেবী। ১৮৯৫ খ্রিস্টাব্দে এই ভবনটি ইন্দো-ইউরোপীয় স্টাইলে নির্মাণ করা হয়। রাজবাড়ির সামনের বড় বড় স্তম্ভ, এর দেয়াল, ছাদ ও দরজা জানলায় আঁকা বিভিন্ন ডিজাইন জমিদারদের রুচিশীলতার পরিচয় বহন করছে। রাজা পরেশ নারায়ণকে ইতিহাসের পাতায় খুব একটা খুঁজে পাওয়া না গেলেও মহারানী হেমন্ত কুমারী দেবী তার উদারতা এবং দানশীলতার কারণে ইতিহাসের পাতায় অনেকটা জায়গা দখল করে আছেন। প্রজাবৎসল ও দানশীলতার কারণে মহারানী হেমন্ত কুমারী দেবীর নাম এখনও রাজশাহী অঞ্চলের মানুষের মুখে শোনা যায়। রাজবাড়ির মূল ভবনটি মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ কুমারী দেবীর স্মৃতিতে নির্মাণ করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে জনৈক নীলাম্বর রাজা উপাধি লাভ করার পরে এটি পুঠিয়া রাজবাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। এর আগে ১৫০০ খ্রিস্টাব্দে বাদশাহ চার্জের পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়পত্তন করেন। ১৭৪৪ সালে এই জমিদারি ভাগ হয়। তখন জমিদারের বড় ছেলে পান জমিদারির ৫ আনা এবং অন্য ৩ ছেলে পান ৩.৫ আনা। রাজবাড়ির মূল ভবনের উপরের অংশ এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রদর্শন করা হয়েছে। সামনের ৪ তলা বিশিষ্ট এই ভবনটি দোল মন্দির নামে পরিচিত। এটি ১৭৭৮ খ্রিস্টাব্দে ভূপেন্দ্র নারায়ণ রায় কর্তৃক নির্মিত। রাজবাড়ির ভেতরের উঠোনে রয়েছে প্রাচীন গোবিন্দ মন্দির। এটিকে পঞ্চরত্নও বলা হয়ে থাকে। এটি সম্পূর্ণ পোড়ামাটির ফলকে তৈরি। ১৬১৬ খ্রিস্টাব্দে প্রেম নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে নির্মিত মাটির ফলকে এই মন্দিরটি আবৃত করা হয়েছে। রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র এই মাটির ফলকগুলোতে তুলে ধরা হয়েছে। সুদূর বেনারস থেকে নিয়ে আসা শিল্পীরা এই মন্দিরটি নির্মাণ করেন। এইটাকে তুলসী মঞ্চ বলা হয়। এটা যেহেতু রাজবাড়ির একেবারে অন্দরমহলে অবস্থিত, এই অন্দরমহলে অবস্থিত তুলসী মঞ্চে রানী এসে সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালতেন। প্রদীপ জ্বালার রেওয়াজটি এখনো প্রচলিত আছে। এখন যারা এই মন্দিরের দেখভালের দায়িত্বে আছে তারাই এই কাজটি করে থাকেন। রাজবাড়ির চারপাশে এইরকম ৪টা দিঘি খনন করা আছে।
সেই সময় জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য কৌশল হিসাবে মূলত এই দিঘিগুলো খনন করা হয়েছিল। এইটা রানীর স্নান কক্ষ। এইখানে রাজ পরিবারের সদস্যগণ ও রানীমা তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করতেন। এই কক্ষে বাহিরের কারো প্রবেশ নিষেধ ছিল। বাংলার কুঁড়েঘর আকৃতির এই মন্দিরটি ১৬১৬ খ্রিস্টাব্দে নির্মিত। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা আর্নিক মন্দির। রানীর হাট থেকে গোসল করে এসে প্রথম এই মন্দিরে রানী পূজা অর্চনা করতো, তারপরে তার দৈনন্দিন কাজকর্মে মনোযোগ করত। দর্শক, আপনারা আমার পিছনে যে সমস্ত স্থাপনা দেখতে পাচ্ছেন এগুলো সেই সময় নির্মিত। এগুলো কালের ক্রমে এখন প্রায় ধ্বংসের পথে। হেমন্ত কুমারী দেবী নির্মিত রাজবাড়ির পাশেই শ্যামসাগর দিঘির পাশে রয়েছে ৪ আনি জমিদার বাড়ি। এটি পরেশ নারায়ণের ছোট ভাইয়ের রাজপ্রাসাদ। জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর থেকে ৪ আনি জমিদার বাড়ি অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। তবে এখন গত কয়েক দশক ধরে এটি পুঠিয়া ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই স্থাপনাগুলোর পার্শ্বে কোনো পরিচিতি ফলক বা নাম ফলক নেই, যার দরুন এই স্থাপনাগুলোর পরিচিতি নিশ্চিত করা বেশ কঠিন হয়ে পড়েছে। তাই এই স্থাপনাগুলোর পার্শ্বে পরিচিতিমূলক একটি করে নাম ফলকের দাবি জানাচ্ছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের কাছে। তাহলে অন্তত এই স্থাপনাগুলোর ইতিহাস সম্পর্কে জানতে দর্শনার্থীদের সুবিধা হবে। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হবার পর পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্তি হয়। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সেই সময় নির্মিত দিঘির ওই পার্শ্বে অবস্থিত শিব মন্দিরটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শ্যামসাগর দিঘির এপার থেকে শিব মন্দিরের চূড়ো দেখতেও বেশ ভালোই লাগছে। এখন আমরা এসেছি শিব মন্দিরে। মন্দিরের ভেতরে অবস্থিত কোষ্ঠী পাথরের নির্মিত এই বৃহৎ আকৃতির শিবলিঙ্গটি নাকি উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ। চুন সুরকি দ্বারা মন্দিরের দেয়ালে নির্মিত এসব মূর্তির ছবিগুলো ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী কুপিয়ে কুপিয়ে ধ্বংস করে ফেলে। এখানে এসে আমরা জানতে পারলাম পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে একটি পুকুরের মধ্যে রয়েছে হাওয়াখানা। এবার আমরা যাচ্ছি সেই দিকে। হ্যাঁ দর্শক, পুকুরের মাঝখানে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হাওয়াখানা নামে পরিচিত। ৪ আনার জমিদার রাজ পরিবারের সদস্যদের বিনোদন ও অবকাশ যাপনের জন্য এই হাওয়াখানাটি নির্মাণ করেছিলেন। রাজ পরিবারের সদস্যগণ হাতির পিঠে চেপে এখানে আসতেন হাওয়া খেতে। এই সুবিশাল দিঘির বুকে তারা নৌকা নিয়ে ঘুরে বেড়াতেন, মাছকে খাবার দিতেন ও মাছের সাথে বিভিন্ন খেলায় মেতে উঠতেন। রাজপ্রথা বিলুপ্ত হবার কারণে রাজ পরিবারের রাজকীয় হাওয়া খাওয়ার স্থান এখন পরিত্যক্ত। তবে এখন এখানে রাজ পরিবারের সদস্যগণ হাওয়া খেতে না আসলেও গাছে উঠে হাওয়া খাচ্ছে এই দুষ্টু শিশুর দল।